আসসালামু আলাইকুম। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে জাপানের প্রভাব আলোচনা করো। এর আগে 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এই 5টা গ বিভাগের প্রশ্নের মধ্যে এখানে 100% 4টা কমন অবশ্যই পাবে। এখানে এর মধ্যে দেখো ভূমিকা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ স্বার্থে জাপানের আধুনিকায়নে সাহায্য সহযোগিতা করে থাকে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে জার্মানির বিপক্ষে যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল সমাজতান্ত্রিক বিশ্বাসী, যেমন সোভিয়েত ইউনিয়ন এবং চীন, এদেরকে নিস্তব্ধ করার জন্য কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জাপানের হচ্ছে কি করে সহযোগিতা করে, এক্ষেত্রে যাতে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। এজন্যই কিন্তু জাপানে কিন্তু সহযোগিতা করে থাকে। সেই সাথে জাপানের নিজস্ব উদ্যোগ, দেশপ্রেম এবং কাজের প্রতি নিষ্ঠা, পূর্বের আধিপত্যবাদী মানসিকতা তাদেরকে অন্যের উপর নির্ভরশীল না রেখে অর্থনীতি এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ তারা আধিপত্যবাদী ছিল, বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা কি করতো, যুদ্ধে জড়িয়ে সেই রাষ্ট্রগুলোকে নিজেদের দখলে নিয়ে আসতো। সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হচ্ছে কি হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। এক্ষেত্রে তাদের মধ্যে আবার দেশপ্রেম এবং কাজের প্রতি নিষ্ঠা এবং যে পূর্বে যে আধিপত্যবাদী যে মনোভাব ছিল, সেটা হচ্ছে কি করতো, সেটা হচ্ছে তারা নিজের মন থেকে বা মানসিকতা থেকে সেগুলো কি করতো, বাতিল হিসেবে গণ্য করলো, যে আমরা আর পূর্বের ন্যায় কি করব না, আমরা অন্য দেশের উপর অত্যাচার নির্যাতন করে আধিপত্য বিস্তার করব না, আমরা নিজেদের দেশকে উন্নয়নের জন্য কি করব, কাজ করব। তাদের এই এগিয়ে যাওয়া শেষ পর্যন্ত বর্তমান পর্যায়ে অর্থনৈতিক ক্ষেত্রে পরাশক্তি হিসেবে বিশ্বের প্রভাব বিস্তার করতে সহযোগিতা করেছে। পরাশক্তি বলতে অর্থাৎ নিজের দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে কি করা, স্বাবলম্বী করে এবং অন্য দেশের উপর প্রভাব বিস্তার করা, এটা মূলত পরাশক্তি। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে বিশ্বের রাজনীতিতে জাপানের যে সমস্ত প্রভাবগুলো রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক ফোরাম। আন্তর্জাতিক ফোরাম যে সমস্ত সংস্থা আছে, যেমন এদের G8 বিশ্ব বাণিজ্য সংস্থা, এগুলোর উপর সে আছে কি করতো, আধিপত্য বিস্তার করতে শুরু করলো। অর্থাৎ তাদের যে পূর্বের যে আধিপত্যবাদী মানসিকতা, সেটা আবার ফিরে আসলো। এরপরে আছে সামরিকায়ন। সামরিকায়ন বলতে সামরিক খাতে কি করা, আবার অর্থ বিনিয়োগ করা এবং পূর্বের ন্যায় আবার সামরিক খাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিক থেকে স্বাবলম্বী হওয়া, অস্ত্রশস্ত্র ক্রয় করা, এইসব দিক থেকে তারা আবার ঝুঁকে পড়লো। জাপান শুধু অর্থনীতিতেই নয়, বরং বর্তমানে সামরিকায়নের দিকেও ধাবিত হচ্ছে। প্রথমে অর্থনৈতিক উন্নয়ন জাপানকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে তারা প্রথম হচ্ছে স্বাবলম্বী হয়েছে, তাদের উপর অনেক দিক দিয়ে অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। আর তখনই তাদের সাম্রাজ্যবাদী পূর্ব চরিত্র আবার ফুটে উঠেছে। অর্থাৎ তারা যে পূর্বের ন্যায় যে আধিপত্য বিস্তার করতো অন্য দেশের উপর, সেরকম উন্নয়নমূলক কাজে তারা হচ্ছে প্রভাব বিস্তার করতো, সেই রকম পূর্ব যে চরিত্র সেটা আবার প্রকাশ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের পর তা যুদ্ধবাজ নীতি পরিহার করলো, বর্তমানে আবার সামরিকায়নের দিকে ঝুঁকে পড়ছে। তারা যে অর্থনৈতিক দিক থেকে যে ক্ষতিগ্রস্ত হলো, নিজের দেশ যে ধ্বংসের পথে চলে গেল, সে তখন থেকে তারা প্রতিজ্ঞা করেছিল, আমরা আর আধিপত্যবাদিতে আমরা আর যাব না, আমরা অন্য দেশের উপর প্রভাব বিস্তার করব না। কিন্তু সেই পূর্ব চরিত্র আবার তাদের মধ্যে ফুটে উঠলো, আবার তাদের মধ্যে চলে আসলো, যে আমরা আবার সামরিক কায়ন করব, আমাদের সামরিক খাতে আবার অর্থশস্ত্র বিনিয়োগ করব এবং আমাদের সৈন্য সদস্য আবার বৃদ্ধি করব। অর্থাৎ পূর্বের চরিত্র তাদের আবার ফিরে আসলো। তারপরে আছে 3 নম্বর, অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির কারণে বিশ্বের রাজনীতিতে জাপানের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে শুধু এশিয়াতে নয়, সারা বিশ্বেই উন্নয়নের গতি এসেছে। আর এই উন্নয়ন করতে গেলেই প্রথমে দরকার উন্নত প্রযুক্তি ও উন্নত দ্রব্যাদি। অর্থাৎ কিন্তু এখানে দেখো যে বলতে জাপান স্বল্প মূল্যে এইসব জিনিস দেশের সরবরাহ দিয়ে এইসব দেশে বাজারে প্রবেশ করেছে এবং নিজের আধিপত্য বজায় করেছে। অর্থাৎ স্বল্প মূল্যে তাদের যে উন্নত যে সমস্ত প্রযুক্তি আছে, এই জাপানের মেড ইন জাপান বিভিন্ন পণ্যে কিন্তু লেখা থাকে। এইসব জাপানি পণ্য কিন্তু তারা হচ্ছে বিভিন্ন দেশে কি করতো, বিভিন্ন দেশে তারা হচ্ছে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে লাগলো এবং সেগুলো দেখা যাচ্ছে অন্যান্য দেশে বেশি দামে বিক্রি করে। সেক্ষেত্রে জাপান হচ্ছে বাজার পাওয়ার জন্য তারা অল্প দামে কিন্তু সেগুলো বিক্রি করে বাজারকে দখল করে নিতে লাগলো। এরপরে আছে বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণ।
কোনো দেশের বেসিক স্ট্রাকচার যদি অর্থনীতি হয় তাহলে সুপার স্ট্রাকচার হয় রাজনীতি। অর্থাৎ অর্থনীতির উপরে কিন্তু রাজনীতি বিদ্যমান, অর্থাৎ রাজনীতির শক্তি কিন্তু বিরাজ করে। জাপান অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী বলে রাজনৈতিক দিয়েও তারা নিয়ন্ত্রণের সক্ষমতা রাখে। কেননা সবসময় অর্থনৈতিক রাজনীতির পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। অর্থনীতি রাজনীতির পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। আমরা দেখেছি বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী না হলে কিন্তু কোনো দেশের রাজনৈতিক দল কিন্তু সেখানে টিকে থাকতে পারে না। কাজেই জাপানের বর্তমান গতিবিধি যদি বজায় থাকে তবে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিপরীতে জাপানি বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণ করবে। কারণ বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, এখন কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য দেশ কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সরে আসতেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যদি নিম্নগামী বা পতিত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাপানি কিন্তু সেই জায়গা কিন্তু দখল করে নেবে। এরপর আছে বিশ্বব্যাপী বিনিয়োগ নিয়ন্ত্রণ। জাপান বিশ্ব বিনিয়োগের 45.3% নিয়ন্ত্রণ করে আসছে, অর্থাৎ প্রায় 50%। যে সমস্ত বিনিয়োগ হচ্ছে অর্থনৈতিক খাতে, তার মধ্যে 45.3% মানে 50% কিন্তু প্রায় তারা নিয়ন্ত্রণ করছে। এই কারণে জাপান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি। আর অন্যান্য যে সমস্ত 55% আছে অন্যান্য দেশগুলো সেগুলো আছে, তার মানে অর্ধেক কিন্তু সেখানে জাপানই কিন্তু বিনিয়োগ করতেছে। জাপান তার অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়ে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটাই অন্যান্য পরাশক্তির উদ্বেগের কারণ বলে জাপানের অর্থনৈতিক অগ্রগতিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দিতে সচেষ্ট হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু এই জাপানকে কিন্তু উঠে দাঁড় করাইছে। সেক্ষেত্রে এখন জাপানই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য হ্রাস। জাপান তার অর্থনৈতিক ও সামরিক শক্তিকে যদি ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারে তবে মার্কিন আধিপত্য ক্ষুণ্ণ করতে বিভিন্ন দিক থেকে সে সক্ষম হবে। অর্থাৎ যে দেশটা জাপানকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করলো, সেই দেশটার উপরেই কিন্তু এখন হচ্ছে জাপান কিন্তু আধিপত্য বিস্তার করবে। অর্থাৎ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য হ্রাস পাচ্ছে আর জাপানের আধিপত্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সার্ক পর্যবেক্ষণের দেশ। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ মিলে কিন্তু সার্ক গঠিত। এই সার্কের পর্যবেক্ষণের দেশ হিসেবে কিন্তু জাপান একটা উল্লেখযোগ্য। দক্ষিণ এশিয়াতে জাপান অন্যতম দাতা এবং বিনিয়োগকারী দেশ হিসেবে পরিচিত। অর্থাৎ জাপান কিন্তু দাতা গোষ্ঠী অর্থাৎ বিভিন্ন সাহায্য সহযোগিতা এই সার্কভুক্ত দেশগুলোকে কিন্তু করতেছে। এক্ষেত্রে সার্কভুক্ত দেশ কিন্তু জাপানের হচ্ছে সহযোগিতা কাম্যর ফলে জাপানকে অনুসরণ করতেছে। আর এই অঞ্চলে আঞ্চলিক সংগঠন সার্কের পর্যবেক্ষক দেশ হিসেবে ইতিমধ্যে জাপানকে মর্যাদা দেওয়া হয়েছে। কেননা অর্থনৈতিক দিক থেকে প্রতিটি দেশের উপর জাপানের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। এই সার্কভুক্ত দেশগুলোকে কিন্তু উন্নয়নের জন্য বা বিভিন্ন বিনিয়োগ ক্ষেত্রে বা বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে জাপান কিন্তু এগিয়ে আসার ফলে এই সার্কভুক্ত দেশগুলো কিন্তু জাপানের দিকে ধাবিত হচ্ছে। অনুন্নত দেশের উন্নয়নের প্রভাব। অনুন্নত দেশগুলোর উপর জাপানি প্রভাব আজ সুদূরপ্রসারী। অনুন্নত দেশগুলোতে সাহায্য সহযোগিতা দেবার ব্যাপারে পূর্বে পশ্চিমা দেশগুলো একক আধিপত্য বিদ্যমান ছিল। অর্থাৎ পশ্চিমা যে সমস্ত রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এরা যেভাবে অনুন্নত দেশের উন্নয়নের কাজে যে ভূমিকা পালন করতো, এক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের থেকে জাপান কিন্তু এগিয়ে আসতেছে। কিন্তু বর্তমানে জাপানের বাণিজ্যের উদ্বৃত্ত এবং পশ্চিমা দেশগুলোর বাণিজ্য ঘাটতি জাপানের আধিপত্য এনে দিয়েছে। পশ্চিমা বাণিজ্যের ঘাটতি আর হচ্ছে জাপানের বাণিজ্যের উদ্বৃত্ত, অর্থাৎ সেখানে তারা যে বাণিজ্য করতেছে নিজের দেশীয় পণ্য নিজের দেশের প্রয়োজন মিটে সেগুলোকে বিদেশে কিন্তু রপ্তানি করছে। যেমন 1992 সালে 136.051 মার্কিন ডলার কিন্তু উদ্বৃত্ত ছিল। এরপর আছে নিরাপত্তা পরিষদের আসন দাবিদার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন পেতে হলে যে ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক যোগ্যতা থাকা দরকার জাপানের তা আছে বলে বিশেষজ্ঞদের ধারণা। অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী আসন পেতে কিন্তু জাপান মরিয়া হয়ে উঠছে। অর্থাৎ এখানে আসন যদি ভোগ করতে পারে বা আসন যদি লাভ করতে পারে তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন জাতিসংঘের যে সমস্ত সদস্যগুলো রাষ্ট্রগুলো আছে এদের উপর সে আধিপত্য বিরাজ করতে পারবে। এই কারণেই জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের জন্য অন্যতম দাবিদার। এই জন্য জাপান অন্যান্য অর্থনৈতিক সমর্থনপুষ্ট রাষ্ট্রের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ অন্যান্য জাতিসংঘের যে সমস্ত সদস্য রাষ্ট্রগুলো আছে এরাও কিন্তু জাপানকে সমর্থন করতেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য।
বাণিজ্যের উদ্বৃত্ত জাপানের বিনিয়োগ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ তাদের যে অর্থনৈতিক নিজেদের প্রয়োজনের পরেও দেখা যাচ্ছে কিছু উদ্বৃত্ত থাকতেছে, সেই অর্থনৈতিক অর্থ কিন্তু তারা কি করতেছে বিভিন্ন খাতে কিন্তু বিনিয়োগ করতেছে। জাপান এখন বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করার ফলে সেখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। যেমন বিভিন্ন বিদেশি ব্যাংক সমূহ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন এডিপি এবং বিভিন্ন যে সমস্ত ব্যাংকগুলো আছে, বিশ্ব ব্যাংক, এদের এক্ষেত্রে কিন্তু তাদের অর্থগুলো কিন্তু তারা কি করতেছে সেই খাতে বিনিয়োগ করতেছে। তথ্য সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমগুলোতে রিয়েল এস্টেট, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো আঞ্চলিক সহ সারা বিশ্বের ম্যানুফ্যাকচারিং শিল্পগুলোতে তাদের আধিপত্য প্রভাব লয় বাড়ছে। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু কি করতেছে, এই জাপান কিন্তু অর্থ বিনিয়োগ করতেছে। ঋণ প্রদানের ক্ষমতা। উন্নয়নমূলক দেশসমূহ এতদিন যাবৎ ঋণ প্রদানের মাধ্যমে পশ্চিমা দেশগুলো সমস্ত দেশের একক আধিপত্য বজায় রেখেছিল। অর্থাৎ বিভিন্ন পশ্চিমা দেশগুলো কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে কি করতো, ঋণ প্রদান করতো। কিন্তু এখন পশ্চিমা দেশ থেকে এখন জাপান কিন্তু কি করতেছে, দেখা যাচ্ছে বললাম যে 45.3%, অর্থাৎ অর্ধেক, 100%-এর প্রায় 50% কিন্তু তাদের অর্থনৈতিক তাদের দখলে রয়েছে। এক্ষেত্রে তারা কি করতেছে, বিভিন্ন উন্নয়নমূলক দেশে কি করতেছে, অর্থ বিনিয়োগ বা অর্থ ঋণ প্রদান করতেছে। জাপান 1993 সালেতে 5 বছরে 70 মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে ওডি এর মাধ্যমে। আর এই সমস্ত দেশে এটি জাপান বাজারে সম্প্রসারণের ভূমিকা রেখেছে। এরপরে উপসংহারের মধ্যে রয়েছে, আলোচনা পরিশেষে বলা যায় যে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হলে যে দুটি জিনিসের প্রয়োজন হয়, যেমন একটা আছে অর্থনৈতিক শক্তি আর একটা হচ্ছে সামরিক শক্তি। বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে হচ্ছে অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি দরকার হয়। এই দুইটা শক্তি কিন্তু জাপানের কিন্তু আছে। জাপানের প্রথম শক্তি ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথম শক্তি বলতে এই যেমন অর্থনৈতিক শক্তি, এই অর্থনৈতিক শক্তি ব্যাপারে কিন্তু কারোর সন্দেহ নাই। সাথে সাথে দ্বিতীয় শক্তি অর্জনের পথেও জাপান এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সামরিক শক্তি। দ্বিতীয় শক্তি বলতে এখানে সামরিক শক্তির পথেও কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টাও জাপান করছে। আর যদি তা করতে পারে তাহলে বিশ্বব্যাপী বর্তমানে মার্কিন যেমন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য স্থলে জার্মানি গোলার্ধের সৃষ্টি হবে এবং তখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে জাপান, আর কেউ নয়। অর্থাৎ এই যুক্তরাষ্ট্রের কিন্তু আধিপত্য তখন কিন্তু হ্রাস পাবে এবং জাপান কিন্তু পারমাণবিক শক্তির ক্ষেত্রে যদি তারা এগিয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারাই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে।